এই ভালো এই খারাপ গল্পের ষষ্ঠ অংশ। আম্বিয়া বেগম বিলাপ করছেন। আফতাব সাহেব গম্ভীর মুখে বসে রয়েছেন। আম্বিয়া বেগম কপালে দুহাত চেপে রেখে বলে যাচ্ছেন, তোমার জন্য ওদের সংসারটা ভাঙলে আমি তোমাকে মাফ করব না বলে দিলাম। তোমার হঠকারিতার জন্য ওদের মধ্যে এত ঝামেলা হচ্ছে। তোমরা বাপ মেয়ে মিলে আমার সোনার সংসারটা ভাঙছ। মাপ দেব না তোমাদের আমি। আফতাব শেখের মুখে কথা নেই। তিনি একদৃষ্টি মেঝের দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন আদনান শেখের কথা। ওনাকে শায়েস্তা করার জন্য সে এখন যা খুশি সিদ্ধান্ত নিতে পারে। বউয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও ভাবতে পারে, কারণ বউটাকে তিনি পছন্দ করে এনেছেন। এই সব দোষ এখন বউয়ের ঘাড়ে দিয়ে পড়বে। এখন তিনি কোনো কথা বলবেন না। সে কত দূর যেতে পারবে তিনি তা দেখবেন। ডোডো কাঁদছে, আওয়াজে কাঁদছে তার সাথে। সে মায়ের কাছে যেতে চাচ্ছে, কিন্তু এখন ওখানে যাওয়া সম্ভব না। ছোট বাটিতে করে সেদ্ধ নুডলস নিয়ে এসেছে সে। ডোডো সেটা মুখে নিচ্ছে না। সে মায়ের কাছেই যাবে। তিথি সুটকেসে কাপড় চোপড় সব ভরতে ভরতে হাতের উল্টো পিঠে চোখ মুছল। এই শেখ বাড়িতে হয় সে থাকবে, নয় আজলান শেখ। আজলান শেখ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এমন চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী বউয়ের সাথে সে সংসার করবে না। বিশেষ করে যে বরের কথা না ভেবে শ্বশুরের হয়ে কাজ করে, তার সাথে তো নয়ই। তিথি কোনটা চায় জিজ্ঞেস করার পর তিথি জানিয়েছে সে চলে যাবে। বাড়ির ছেলে বাড়িতে থাকুক। আম্বিয়া বেগম কাঁদছিলেন ছেলে চলে যাবে শুনে। কারণ কিছু বছর আগেও সে একবার ঘর বিমুখী হয়েছিল। একবার ঘর বিমুখী হলে তাকে ঘরমুখ করতে অনেক পোহাতে হবে। সে এমন এক পাষাণ বর্বর হৃদয়ের মানুষ, যে স্বজনদের ছায়ায় থাকতে না পারলেও বেশ ভালোভাবে বাঁচে। শাশুড়ির কান্না দেখে তিথি বুঝে গিয়েছিল তিনি চাইছেন তিথি এমনটাই বলুক, কারণ ঘরের বউ একবার চলে গেলে আবার ফিরিয়ে আনা যাবে খুব সহজে। সে বেশ সহজলভ্য কিনা, কিন্তু চলে গেলে ফিরিয়ে আনা দুষ্কর। আফতাব শেখ ছেলের প্রতিশোধের ধরন দেখে স্তব্ধ হয়ে গিয়েছেন। ওনাকে সে জিততে দেবে না কিছুতেই। তাই তো কথার পিঠে কথার জবাব না দিয়ে একেবারে মক্ষম জায়গায় জলটা দিয়েছে। রমলা চাচি তিথির পেছনে দাঁড়িয়ে আছে। সে কাপড় ভরা শেষে বলল, ডোডোকে একটু এনে দাও চাচি। রমলা চাচি বললেন, পারুম না, ওরে আনা বারণ। তিথি অবাক কণ্ঠে বলল, কেন? কেন মানে? তুমি একা যাইতেছ তোমার বাপের বাড়িতে, তোমার বাপুরে নিয়ে যাইতে পারবা না? তিথি জিজ্ঞেস করল। আজলান শেখ বলেছে। বলছে। এবার তুমি খুশি হইছ? যাও এবার নাচতে নাচতে বাপের বাড়ি যাও, এটাই চাইছো সবাই। তুমি চলে যাইতেছ, যাও, আমি চইলা যামু। এই বাড়িতে আর কাজ কাম করবো না। তিথি সুটকেস গুছিয়ে ঘরের বাইরে এসে রাখলো। আজলানের সাথে আজ নতুন ড্রাইভার এসেছে। তিনি কাকাদের বয়সী। উপরে উঠে তিথির সুটকেসটা নিয়ে গেল। আম্বিয়া বেগম তা দেখে আফতাব শেখকে বললেন, তুমি আটকাবে না, কিচ্ছু বলবে না? আফতাব শেখ বললেন, এখন তোমার ছেলের হাতে পায়ে ধরতে হবে আমাকে। ও চাইছে আমি ওর হাতে পায়ে ধরে অনুরোধ করি। যাক, বউটাকেও সম্মানে করে উল্টে ফেলেছে, এমনও না। যাক, কিছুদিন পর নিজে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। বউ তার মাথা ব্যথাও তারই হবে। বাচ্চাকে না দেখে কদিন থাকতে পারবো?
আম্বিয়া বেগম কপাল চাপড়ে বললেন, বাচ্চাকে দিচ্ছে না ও। আমি এতক্ষণ কাকে কি বলছি? ডোডো ওর মায়ের সাথে যাবে না। আফতাব শেখ রাগে ক্ষোভে ফেটে পড়লেন, বললেন, মগের মুল্লুক নাকি ও? এখানে মাকে ছাড়া থাকতে শিখেছে। বড় বড় ছেলে, নিজের বাচ্চার প্রতিও তার মায়া মহব্বত নেই। আম্বিয়া বেগম কাঁদতে লাগলেন, তুমি করেছো যা করার। আমি কত কিছু সহ্য করি ওদের সংসারটা টিকিয়ে রাখার জন্য। এত কিছু লুকিয়ে যাই, কত কথা চেপে রাখি। তুমি সব শেষ করে দিয়েছো। তোমাকে আমি মাপ দেব না। আফতাব শেখ বললেন, আসল কথা হচ্ছে ওর বউয়ের প্রতি ওর নিজের মায়া মহব্বত নেই। কোনো মতে সংসার করছে, বউ চলে যাচ্ছে ভালো করেছে, আরও আগে যাওয়া উচিত ছিল। ডোডোর কান্না ভেসে আসছে। আইজা দোল দিতে দিতে বলল, চাচি, ওর মা কোথায় এখন? রমলা চাচি বলল, বেরিয়ে গেছে। আইজা অবাক কণ্ঠে বলল, কখন? না বলে সে ডোডোকে নিয়ে দ্রুত পায়ে নেমে গেল। আজলান সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল। তিথি তার পেছনে গিয়ে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে আজলান ঘাড় ফিরাতেই তাকে বোরকা পরা দেখে বলল, আগে থেকেই মনে হয় প্রস্তুত ছিলে যে চলে যাবে। দারুণ, যাও যাও, বাড়িঘর খালি করো। আফতাব শেখ বুঝুক হঠকারিতার ফল কি হতে পারে। তিথি বলল, ডোডোকে আমি নিয়ে যাচ্ছি। আজলান চোয়াল ঝুলিয়ে বলল, কোথায়? আমার সাথে। ওর ডায়াপার কেনা থেকে ওষুধ খরচ তুমি কিভাবে সামলাবে? বললেই হলো। তিথি বলল, হয়ে যাবে বললেই আমি মানব কেন? বাড়ির ছেলে বাড়িতে থাকবে, তোমাকে আমি যেতে বলছি না। তুমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছ, তাহলে একা যাও, আমার ছেলেটাকে টানবে না। তিথি বলল, ওর দুধ ছাড়ানো হয়নি এখনো, শুধু রাতে ভাত খায়, তাও কম। সেসব আমি দেখব। তিথি বলল, ও এখানে আমাকে ছাড়া থাকতে শেখেনি। আজলান গর্জে বলল, তো থাকো তোমার ছেলেকে সাথে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে। থাকবো না। তাহলে যাও, তোমার চেহারা আর দেখিও না আমাকে। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে ছুটে এলেন, বললেন, আজলান, এমন করিস না আব্বা। তোর বউ বাচ্চার প্রতি কি তোর একটুও মায়া মহব্বত নেই? বাপের উপর রাগ করে ওদের কষ্ট দিস না আব্বা। তুই তোর বউ বাচ্চাকে নিয়ে অন্যত্র চলে যা। তোকে তোর আব্বার সাথে থাকতে হবে না। তোর সেই ক্যাপাসিটি আছে, কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করিস না। আজলান বলল, তোমার কি মনে হয় শুধু আফতাব শেখ আমাকে অপমানিত করতে চেয়েছিল? ও চায়নি। ও নিজেই রাস্তা খুঁজছিল আমাকে অপমান করার। আমি আর কারো কথা ভাববো না, না ওর, না তোমাদের, না আইজার। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে বললেন, তোর আব্বার উপর রাগ করে আমাদের কেন শাস্তি দিচ্ছিস? দোষ শুধু ওনার নয়, যারা যারা জড়িত ছিল সবার। তিথি বলল, মা তুমি কেঁদো না, আমি স্বেচ্ছায় যাচ্ছি। আম্বিয়া বেগম তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিথি ওনাকে আলতো করে জড়িয়ে ধরে আজলানের দিকে চেয়ে রইল। আজলান মুখ ঘুরে দাঁড়িয়ে রইল। মাকে দেখা মাত্রই আইজার কোলে ঝাপটা ঝাপটি শুরু করে দিয়েছে ডোডো। চোখের পানিতে গাল ভিজে আছে। তিথি তাকে কোলে নিয়ে দুগালে কপালে আদর করলো, গাল মুছে দিয়ে গালে গাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। রমলা চাচি মুখে শাড়ির আঁচল গুজে কাঁদল তার সাথে। আম্বিয়া বেগম কেঁদে উঠে স্বামী সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ছোট বাচ্চাটার উপরেও মায়া লাগে না তোদের? তোরা বাপ ছেলে থাক তোদের জেদ নিয়ে। তুইও কেমন রে বউ? এতদিন হয়ে গেল এই সংসারের প্রতি তোর মায়া জন্মায়নি। তোকে বললো আর তুই চলে যাচ্ছিস।
আমার সংসারটা গেল ছারখার হয়ে। ডোডো মায়ের কোলে এসে শান্ত হয়ে গেছে। মাকে কাঁদতে দেখে সে মায়ের মুখের দিকে চেয়ে ডাকলো, আম্মা আম্মা। তিথি বলল যে ঘুম ঘুম। ডোডো মিছিমিছি চোখ বন্ধ করলো। তিথি তার গালে পুনরায় চুমু খেয়ে আয়জার কোলে দিয়ে দিল। আম্বিয়া বেগম ধরে রেখে বললেন, আগে তো যেতে চাইতি না বউ, আজ এভাবে চলে যাচ্ছিস কেন? তুই যাস না, তোর বরকেও যেতে দিস না, তোরা থাক, আমরা চলে যাই কোথাও। তোর বাবুর মুখ চেয়ে থেকে যা, ওকে সামলাবো কেমন করে? তিথির জবাব দিতে পারল না। শাস্তিটা তার প্রাপ্য। আর আজকের সিদ্ধান্তটা শুধু নিজেকে শাস্তি দেওয়ার জন্য নয়, উপলব্ধি করা কতটুকু জড়িয়ে আছে সে এই সংসারের সাথে, যার ঘর করছে তার সাথে। তার আজ যাওয়া উচিত। আয়জা আজলানের ইশারায় ডোডোকে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। সে চেঁচিয়ে কাঁদছে। তিথি গাড়ির দিকে এগিয়ে যেতেই আম্বিয়া বেগম ধরে রেখে বলল, যাস না বউ, তোর পাগলামি আমি মেনে নিচ্ছি, তোর শ্বশুর মেনে নিচ্ছে। এই বাড়িটা তোর শ্বশুরের, তোর থাকার অধিকার আছে। তিথি ঝরঝরে কেঁদে ফেলে বলল, যে মানার সে মেনে নেয়নি, মানুক সেটাও চাই না। আর কবে ফিরবি? তোর বাবুর কথা ভাববি না? ওর কথা ভেবেই চলে যাচ্ছি। বুদ্ধি হওয়ার পর যাতে ওকে দেখতে না হয়। ওর মা একজন পাগল, শুনতে না হয়। ওর মা বস্তি থেকে উঠে এসেছে। কারো যোগ্য বউ হওয়ার কোনো দরকার নেই আমার। আমি একজন যোগ্য মা হতে চাই। ওর বাবা ওকে ভালো রাখবে, তাই আমার কোনো চিন্তা নেই। তুই কেমন পাষাণ মা, তোমার ছেলে ভালো ভাবা হোক। আম্বিয়া বেগম চিৎকার করে কাঁদলেন। আজলানকে বললেন, তুইও চলে যা, তোদেরকেও দরকার নেই আমার। তোরা সব কটা আমার সংসার ভেঙেছিস, যা, তোকে দরকার নেই আমার। তিথি গাড়িতে উঠে গেল। আজলান গাড়ির কাছে এসে বলল, তুমি সত্যি সত্যি যাচ্ছ মেহবুব? হ্যাঁ। আজলান ড্রাইভারকে বলল, নিয়ে যান। গাড়ি ছেড়ে দিতেই আম্বিয়া বেগম বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন। রমলা চাচি টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল ওনাকে। আজলান বাড়িতে ঢোকার সময় থমকে দাঁড়ালো আফতাব শেখের কাছে গিয়ে। বাবা ছেলে একে অপরের দিকে রোষাঙ্গিনী দৃষ্টিতে চাইল। আফতাব শেখ বললেন, বাড়িটা আমার, বাড়ির বউকে তাড়িয়ে তুমি থাকবে তা কি করে হয়? আজলান বলল, ডোডোকে নিয়ে আজকেই চলে যাব আমি। আপনার বাড়িতে আমি কিংবা আমার আওলাদ কেউ থাকবে না। আফতাব শেখ কম্পিত কণ্ঠে বললেন, আমার বংশধরকে কোথাও যেতে দেব না আমি। আটকে দেখান। আফতাব শেখ বললেন, তোমার পায়ে পড়তে হবে এখন। আপনার কাছে কোনো কিছুরই এক্সপেকটেশন রাখি না আমি। আমার বিরুদ্ধে আমার বউকে উস্কোচ্ছেন, বাচ্চাকেও উস্কাতে পারেন। আপনার সান্নিধ্য কাউকে রাখবো না। আফতাব শেখ শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থেকে বললেন, তাহলে একটা কথা কান দিয়ে শুনে রাখো, এই বাড়িতে তোমার আর জায়গা নেই। আজলান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এটা বলবেন জানতাম, তাই অবাক হইনি। বড্ড জেদি হয়েছে তুমি, জন্মদাতার মতো। ডোডোকে নিয়ে রাতারাতি বান্দরবান পাড়ি জমিয়েছে আজলান। বান্দরবনের একটা বাংলো বাড়িতে উঠেছিল আজলান। নিজের সিনিয়র জাফর আহমেদের কথা মতো রাতারাতি বাংলো বাড়িতে আসার পর প্রথমেই যে সমস্যা তাকে পড়তে হবে তা হচ্ছে ডোডোর কান্না। হঠাৎ করে অপরিচিত জায়গায় অপরিচিত মানুষজন দেখে সে ভয় পেয়ে কাঁদছে। এমত অবস্থায় মাকে পেলে তার কান্না থেমে যাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু এখানে তার মা কখনো আসবে না আজলান তাই কোলে নিয়ে ঘুরতে বেরোলো কান্না থামার জন্য, কিন্তু তা হওয়ার নয়। ডোডো কিছুক্ষণ পর পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল।
বাইরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে গাড়িতে করে এসেছে, সেই গাড়িতে করে ফের তার মায়ের কাছে চলে যাওয়ার জন্য, কিন্তু তা আদৌ সম্ভব? সকালের ব্রেকফাস্টের সময় জাফর স্যার জানালেন কাল থেকেই একজন ন্যানি আসবে। সে আগে আমার এখানে রান্না বান্না করে দিয়ে যেত, বাচ্চাও বেশ সামলাতে জানে। আগে এমন অনেক কাজ করেছে, যদিও মাইনে একটু বেশি খোঁজে, কিন্তু বেশ বিশ্বস্ত এবং পরিচ্ছন্ন মেয়ে মানুষ। তার কাজ আপনার পছন্দ হবে। আপনি আপাতত কয়েকদিন ছেলের সাথে সময় কাটান। ন্যানিকে সুবিধা মনে হলে ডিউটিতে জয়েন করাবেন, অপছন্দ হলে আরও একটা দেখা যাবে। যেহেতু এমন হঠকারিতা দেখিয়ে ফেলেছেন, আপাতত সিচুয়েশনটা মোকাবেলা করতে হবে। এমন দুধের শিশুকে সামলানো শুধু কঠিন নয়, তুলনামূলক যুদ্ধের সমান। এই যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে, আর কোনো পথ খোলা নেই। সকালের দিকে ফর্মুলা দুধের বস্তা নিয়ে এসেছেন ওনার অ্যাসিস্ট্যান্ট। ডোডো তখন ঘুমে, রাতে একটুখানি সাবুদানা খেয়েছে, একটু মধুটা বোধ হয় ওর ভালো লেগেছিল, তাই আরও খেতে চেয়েছে, কিন্তু বেশি খেলে পেট করবে, তাই বেশি খাওয়ায়নি আজলান। বাকিটা রাত সে নির্ঘুম ছিল। আসার পথে গাড়িতে অনেক ঘুমিয়েছে, কিন্তু এখানে আসার পর তার চোখের ঘুম উধাও। থেকে থেকে কেঁদে ওঠে, মাকে ডাকছে। ভোরের দিকে যখন একটু ঘুম এসেছিল চোখে, তখন আজলানের বুকে খামচি দিচ্ছিল। সে মা ভেবে বুকে মুখ গুজে হাপুস হুপুস করছিল। মাতৃদুগ্ধের নেশায় আজলানের বুকটা তখন কেঁপে উঠছিল। ছেলের এমন ছটফটানি দেখে মায়ের স্পর্শ না পেয়ে সে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে পুনরায় ঘুমিয়ে পড়ল। বিছানায় বসে ফর্মুলা দুধ তৈরির রুলসগুলো পড়ছিল আজলান। বাইরের মিলের হাওয়ার ঘরের পর্দা দুলছে, ঠিক তখনই মনে হলো সেটা কারো শাড়ির আঁচল। সে কাগজের দিকে চেয়ে আপন মনে বলল, মেহবুব, দেখো তো কতখানি গরম পানির মধ্যে কতটুকু পাউডার মিক্স করতে হবে। কথাটুকু মুখ ফসকে বেরিয়ে আসার পর চোখ তুলে সামনে তাকাতেই দেখল সেটা পর্দা। মাথা ঝাড়া মেরে সোজা হয়ে দাঁড়ালো সে। কেউ ছিল না। তন্মধ্যেই জাফর স্যার গটগট পায়ে হেঁটে এসে বললেন, ও চলে এসেছে ডেপুটি সাহেব, আপনি আসুন। ডোডো তার কোলে আছে। আজলান ওনার সাথে সাথে বেরোলো ঘর থেকে। বাড়ির বাইরে আউটডোর টেবিলের ওপর ডোডোকে বসিয়ে হাত দুটো ধরে রেখে উনি ডোডোর দিকে তাকিয়ে আছেন এক নাগাড়ে। ডোডো ওনাকে মন ভরে দেখছে। বাবার আগে হয়তো সে নির্বাচিত করেছে এই মহিলার কাছে সে থাকবে কি থাকবে না, নাকি মাকে খুঁজছে। কিছুক্ষণ পর হঠাৎ সে চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান এসে এক প্রকার কেড়ে নিল মহিলাটির কাছ থেকে। শান্ত করাতে করাতে বলল, ওই তো তোমার মা এসেছে। ডোডো মাম্মা শব্দ করে কাঁদতে লাগলো। একটু শান্ত হয়ে আসতেই আজলান মহিলাটির সাথে কথা বলতে এগিয়ে এলো। শক্তপোক্ত মজবুত শরীরের গাঁথুনি মহিলাটির, রোবটের মতো প্রতিক্রিয়াহীন মুখের আদল এবং চোখের দৃষ্টি। অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলল না। বাড়ির দেখভাল থেকে শুরু করে রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা সব করাতে ওস্তাদ সে। বয়স 28-29 হবেই। মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে। আজলান বলল, রান্নাবান্নার কথা পরে, আপনাকে সর্বপ্রথম বাচ্চা সামলাতে হবে। ও যেন একটুও না কাঁদে, একটুও ওর মাকে না খোঁজে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মহিলাটিকে ভাবুক দেখালো। ডোডোর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনি চিন্তা করবেন না, ওর চাইতে বেশি দুষ্টু বাচ্চা সামলানোর অভিজ্ঞতা আমার আছে। ডোডো গালে একটা আঙ্গুল ঠেকিয়ে রেখে
মহিলাটির দিকে চেয়ে আছে। মহিলাটি তার দিকে তাকানো মাত্রই সে আজলানের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা ফেলে ডাকল, আম্মা। জাফর আহমেদ বললেন, কাল থেকে আমার বউ রানীও আসবে, চিন্তা নেই মিস্টার শেখ। আপনার বাচ্চা যদি মায়ের মতো হয় তাহলে বানিয়ে নিতে পারবে, বাবার মতো হলে বলতে পারছি না। আজলান টের পেল কথার পৃষ্ঠে শুকনো খোঁচার আঁচ। মহিলাটির মুখে কোনো প্রতিক্রিয়া নেই, এক নাগাড়ে ডোডোর দিকে চেয়ে আছেন। ডোডোর আবারও কান্না শুরু হলো। আজনাল জিজ্ঞেস করল, আপনি কবে থেকে আসছেন? মহিলাটি জবাব দিল, এখন থেকে। আমার সুটকেস অলরেডি বাড়ির ভেতরে। স্যার আমার অ্যাডভান্স পেমেন্টের কথা বলেছেন। জাফর স্যার বললেন, ইয়েস মিস্টার শেখ, আপনাকে বলেছিলাম। আজলান বলল, সন্ধ্যায় পেয়ে যাবেন। থ্যাঙ্কস। আজলান বলল, ওকে এখন শান্ত করতে পারবেন প্লিজ? মহিলাটি হাত বাড়িয়ে ডাকতেই ডোডো হাউমাউ করে কেঁদে উঠল আরও জোরে। আজলানের কোল থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছে। আজলান পিঠে আলতো চাপড় দিতে দিতে বলল, কিছু খাবে বাবা? ডোডো কাঁদতে কাঁদতে হেঁচকি তুলল। জাফর আহমেদ পাশ দিয়ে যাওয়ার সময় বলল, সে তার মাকে মিস করছে। আজলান বলল, আমি দিনের পর দিন দূরে থাকি, আমাকে এভাবে মিস করে না। কি হিংসুটে আপনি ডেপুটি সাহেব। আজলান মুখ ফিরিয়ে নিয়ে জোরালো একটা শ্বাস ফেলে ডোডোকে বলল, ওই দেখো তোমার মা। মেহবুব, তোমার ছেলেকে নিয়ে যাও। ডোডো আবার বাবার আঙ্গুলের ইশারায় বেড়ে ওঠা ঝোপঝাড়গুলোর দিকে চেয়ে থাকতে কাঁদতে থাকে। মহিলাটি এসে সামনে দাঁড়ায়। নিউজ প্রেজেন্টেরদের মতো করে শাড়ি পরা, মাথার চুলগুলো পেছনে গুছিয়ে বাঁধা, বলল, আমাকে দিন, ও হয়তো পটি করবে। আজলানের ভুরু কুঁচকে এলো। মহিলাটি কোলে নিয়ে বলল, দয়া করে কার্পটিটা এনে দিন। আজলান দ্রুত গতিতে ঘর থেকে কার্পটি নিয়ে এলো। মহিলা ডোডোকে পটিতে বসিয়ে দিতেই সে শান্ত হয়ে গেল। আজলান অবাক চোখে চেয়ে বলল, বুঝলেন কি করে? মহিলাটি বলল, আমি অবাক হচ্ছি, আপনি এতদিন বাচ্চাটাকে রেখেছেন কিভাবে? ওর মা বিয়োগের কতদিন হলো? আজলানের পিলে চমকে উঠে বলল, ওর মা আছে। মহিলার অবাক চাহনির সাথে সাথে প্রশ্ন ছুটে এলো, কোথায়? আজলান খানিকটা ধমকের সুরে বলল, আপনি আপনার কাজ করুন, এই ব্যাপারে কোনো প্রশ্ন নয়। চেষ্টা করুন ওর প্রিয় হয়ে ওঠার। ভীষণ মা পাগল ছেলে, মায়ের গা ঘেঁষে থাকার অভ্যাস, ওটা ছাড়াতে হবে। আমি চেষ্টা করব। ঘরটা গোছগাছ করতে লেগে পড়েছিল আজলান। ডোডোর জন্য কিছুতে হাত লাগাতে পারছিল না। সব ঠিকঠাক করার সময় মহিলাটি দরজায় কড়া নাড়ল। আইজানের যাবতীয় জিনিসপত্র যদি আমি আমার ঘরে রাখি তাহলে আমার জন্য ভালো হয় স্যার, নইলে আপনাকে ডিস্টার্ব করতে হবে। আজলান বলল, নিয়ে যান। এই গোটা ব্যাগটাতে ওর জিনিসপত্র। মহিলাটি সব নিয়ে যেতেই ঘর ভাগা হয়ে গেল। আজলান চুপিসারে ওই মহিলার ঘরে গিয়ে উকি দিতেই দেখল ডোডো শুয়ে আছে। বালিশের সাথে ঠেকিয়ে রাখা হয়েছে ফিডারটি। নিপল মুখে নিয়ে সে চোখ বুজে ঘুমাচ্ছে। আজলান বলল, ও কি ঘুমিয়ে গেছে? মহিলাটি চমকে উঠে তার কণ্ঠস্বর শুনে বলে, হ্যাঁ, একটু ঘুম এলো। মনে হচ্ছে না বেশিক্ষণ স্থায়ী হবে, আমাকে চিনতে ওর সময় লাগবে। আজলান বলল, ঘুমালে আমার ঘরে রেখে আসবেন এরপর থেকে। আচ্ছা। ঘরে ফিরে যাওয়ার সময় আজলান ঘাড় ফিরিয়ে ঘরটার দিকে তাকালো। অল্প সময়ের মধ্যে মহিলাটি ঘরটা গুছিয়ে ফেলেছে দক্ষ হাতে। বেশ পরিচ্ছন্ন মনে হলো। আজলান একটু ভারমুক্ত হলো। এমনিতেই সে টেনশন ফ্রি থাকার চেষ্টা করছে, নিজেকে বোঝাতে সবটা নর্মাল, কিচ্ছু হয়নি। কিন্তু ডোডোর কান্না সব এলোমেলো করে দিচ্ছে।
ডোডোর রাতের কান্না বড্ড ভয়ঙ্কর লাগে তার। অনেকটা কষ্ট, হাহাকার মিশে থাকে সেই কান্নায়। সময়টা তখন ফুরাতেই চায় না। মহিলাটি কাজকর্মে দারুণ পটু। এক হাতে রান্না সামলে ডোডোকে সামলাচ্ছে। কোনো কিছুতে বিরক্ত নেই, যদিও তাকে রান্নার কাজে রাখা হয়নি। কিন্তু জাফর আহমেদ স্যারের ওয়াইফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি রান্না বান্না করতে পারবেন। তাই রান্নার অনুরোধটা ওনারই। আলাদা করে রান্নার লোক রাখার চাইতে সেই টাকাটা ওনাকে দিলে সে আরও যত্নের সাথে কাজ করবে। যেহেতু তার কাজ পরিপাটি, সেহেতু উনি এক ঢিলে দুই পাখি মেরেছেন। দুপুরে ডাল, আলু ভর্তা, পাবদা মাছের ঝাল, মুরগির মাংস রেঁধেছে মহিলাটি। জাফর স্যারের ওয়াইফ 10টার দিকে এসেছেন। খেতে খেতে বললেন, ভালো রেঁধেছ শায়লা, তুমি কখন খাবে? আপনারা খেয়ে নিন তারপর। জাফর আহমেদ খেতে খেতে বললেন, ডেপুটি সাহেবের কেমন লাগছে রুমার রান্না? আজলান খেতে খেতে মাথা নাড়ল আর আপন মনে ভাবল, কবে তিথির হাতের রান্না খেয়েছে সে মনে নেই ঠিক। বিয়ের পরের দিনগুলোর মধ্যে কোনো একদিন মাছের ভেতর চুল পাওয়ার পর মাকে সে বারণ করে দিয়েছিল তিথিকে রাঁধতে না দেওয়ার জন্য। ওর ঘাড়ে কাটা বাছার দায়িত্ব পড়েছে তারপর থেকে। রান্না মা করতো, নইলে রমলা চাচি। চুল দেখে আজলান না খেয়ে উঠে গিয়েছিল সেদিন। ভালো হয়নি স্যার, আজলান শব্দ করলো। ভালো। জাফর আহমেদ হেসে বললেন, ডেপুটি সাহেব, আমার বিবির হাতের শুটকির ঝাল ভুনা না খেলে আপনার জীবন বৃথা। জিভে জল চলে এলো। কাল রতনকে বলবো ও শুটকি দিয়ে যাবে। তুমি একটু রসুন বেশি করে দিয়ে শুটকি ভুনা রেখো তো। ওনার বিবি তাহেরা বেগম হেসে বললেন, যেভাবে বলছো মনে হচ্ছে কি এক অমৃত। তুমি বুঝবে না, তোমার চেষ্ট রাঁধুনির খেতাব দিলেও কম হবে। আর সেই তুমি নিজের রান্নাকে এত তুচ্ছ জ্ঞান করছো। ভেরি ব্যাড। হেই জেন্টলম্যান, আপনি শুটকি খান না মনে হয়। আজলান অপ্রতিভীত হেসে বলল, না সরি। টেবিলে ধরা করে চড়মের উনি বললেন, আমার বিবির শুটকির ঝাল ভুনা খেলে আপনি শুটকির ফ্যান হয়ে যাবেন। বন্দরের মানুষ হয়ে শুটকি খান না, এ কেমন কথা ডেপুটি সাহেব? এ তো ভারী লজ্জার। আপনার বিবি কি শুটকি রান্না জানে না? আজলান খেতে খেতে বিষম খেল। তাহেরা বেগম পানি বাড়িয়ে দিয়ে বলল, তুমি বড্ড বোকা, খেতে দাও ছেলেটাকে। তখনই ঘুম ঘুম চোখে উঠে এলো ডোডো। শায়লার কোল থেকে বাবার দিকে পিট করে চেয়ে আছে। তাহেরা বেগমকে পেছন থেকে দেখে খুশিতে দুহাত একত্র করে তালি দিল। তারপর ওনার কাছে হামলে পড়ার জন্য হাত দুটো বাড়িয়ে দিয়ে ডাকলো, আম্মা আম্মা। তার আদরে কণ্ঠস্বর শুনে তাহেরা বেগম ঘাড় ফিরিয়ে তাকিয়ে হাসলো। বাবু সোনা উঠে গিয়েছে, ভাত খাবে তুমি? ডোডো ওনার মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। উনি কোলে নিতে যাবে তখনই শায়লাকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, যেন ধোঁকা দিয়েছে তার মা তাকে। এবারের কান্না আরো জোরালো। আজলান ভোক্তাবশেষ রেখে উঠে গেল। হাত ধুয়ে দোল দিতে দিতে দোলনার বারান্দায় চলে গেল। বলল, ওই যে মা, ডোডোর মা, এই দ্রুত আসো নিয়ে যাও। ডোডো শান্ত হলো না, করুণ সুরে মা মা শব্দে কাঁদতে লাগলো। আজলানের বড্ড মায়া হলো। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে খেয়াল করলো তার কাঁধটা ডোডোর চোখের জলে ভিজে উঠেছে। শায়লা সবটা সামলে নিতে পারছে দেখে আর তাহেরা বেগমের হাতে ডোডোকে রেখে নিশ্চিন্তে কাজে এসেছে সে, কিন্তু মনটা সেখানে পড়ে রইল। ডোডো কিছুক্ষণ পর পর তার মাকে খুঁজছে।
ফিডার মুখে তুলছে না, ভাত একদমই ছোঁয়ানো যাচ্ছে না তাকে। তিথি চা খাওয়ার সময় ঠান্ডা করে ডোডোকে চাও খাওয়াতো। আজলান সকালে সেভাবে খাওয়ানোর চেষ্টা করেছে, ডোডো মুখ ফিরিয়ে নিয়েছে। শাইলাকে বললে শাইলাও চেষ্টা করলো খাওয়ানোর জন্য, কিন্তু ডোডো মুখে নিল না। আজলান মনে করার চেষ্টা করলো তিথি তাকে কি বলে বলে খাওয়াতো। সে কত কথা, যুক্তিহীন, উজবুক আর আজগুবি কেচ্ছা কাহিনী, কথার কোনো আগা নেই মাথা নেই। সেসব শুনে ডুডো খিলখিল করে হাসতো আর সুরুত সুরুত করে চা টানতো চামচ থেকে। যন্ত্রমানবী শায়লা এসব কিছুই জানে না, তাই ডোডোর খাওয়ানো হলো না। প্রচণ্ড খিদে পেলে তখন ফিডার টেনে মুখে দেয়, কয়েক চুমুক খেতে খেতে কেঁদে ওঠে। আজলান অবাক হয়, এইটুকুনি ছেলে মাকে কি সুন্দর চিনে ফেলেছে। মায়ের আদর, কথা, ছোঁয়া, অনুপস্থিতি সব সে বোঝে। যেহেতু কর্মস্থলের কাছে, সেহেতু সে দ্রুত ফিরে আসে। আজ দ্রুত ফেরার পর শুনতে পেল ডোডোর কান্না। তাহেরা বেগম বললেন, এমনি এমনি কাঁদছে, কোনো কারণ ছাড়া, এ কেমন ছেলে। আজলান শায়লাকে ডাকতেই সে হাজির হলো তৎক্ষণাৎ, হাতে বাটি, তাতে সেদ্ধ নুডলস। বলল, সরি স্যার, ও কিছুতেই খেতে চাইছে না। দুপুরে একটা লোকমা খাওয়াতে পেরেছি কোনো মতে, কিন্তু সেটাও বমি করে দিল। এরকম চলতে থাকলে ও অসুস্থ হয়ে পড়বে। আজলান ডোডোকে কোলে তুলে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বিরক্তিকর এবং ঝাঁঝালো সুরে বলল, মায়ের মতো করে খাওয়াতে জানতে হয়, আপনি দেখছি কিছুই পারেন না। শায়লা একটু রাগান্বিত স্বরে বলল, কি পারি না? আপনার ট্রেনিং কাঁচা, বেবি ফ্রেন্ডলি হতে হবে আপনাকে। একজন মা বাচ্চাকে যেভাবে ট্রিট করে সেভাবে। বলতে বলতে সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল সে। ডোডো একটু ঘুমিয়ে এলেই আজলান তাকে সযত্নে বিছানায় শুইয়ে দিয়ে গালে কপালে হাতের তালুতে চুমু দিল। ইউনিফর্ম চেঞ্জ করার জন্য প্রস্তুতি নিতেই শায়লাকে খেয়াল করে বলল, এনিথিং রং? আমাকে শিখিয়ে দিন কিভাবে মায়ের মতো ট্রিট করব বেবিকে। আজলান বলল, মায়েরা সব সময় ফিটফাট যন্ত্রের মতো গোছানো থাকে না, যার কোলে উঠলে বাচ্চারা স্বস্তি পায়। আপনি আগে সেসব আয়ত্ত করুন। শায়লা বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। আজলান বিরক্তি চেপে রেখে বলল, আপনি এমন রবটের মতো চলাফেরা করলে, এমন সেজেগুজে ফিটফাট থাকলে, মেপে মেপে কথা বললে, বেবি আপনার সাথে ভাব জমাবে কেন? শায়লা বলল, তাহলে কি করব? এখন আমাকে ট্রেনিং নিতে হবে। তাহলে আমি আপনাকে রেখেছি কেন? শায়লা চোখ নামিয়ে বলল, সরি স্যার, আমি চেষ্টা করব। আজলান কপালে আঙ্গুল বুলিয়ে বিড়বিড় করে বলল, ননসেন্স। শায়লা চলে গেল। আজলান বিছানায় বসে ডোডোর ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। মাছ কাটতে গিয়ে বুড়ো আঙ্গুলের পেট কাটা গিয়েছে তিথির। কাজ করতে যাবে অথচ তার ভুল হবে না, এটা অসম্ভব। গতকাল ফ্যান মুছতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেছে। এমনিতেই সে শ্বশুর বাড়ি থেকে এসেছে মাথা ফেটে, বাথরুমে আছাড় খেয়ে। এখানে এসে একবার চেয়ার থেকে পড়লো, আবার আঙ্গুল কাটলো। মালেকা বেগম অতিষ্ঠ হয়ে গেছেন। দুধের শিশুটাকে ফেলে এসেছে কত বড় পাষাণ মাসে। জামাই না হয় দুটো কথা শুনিয়েছে, তাতে এভাবে চলে আসতে হলো। ভালো ঘরে বিয়ে দেওয়ার কত নিশ্চিন্তে ছিলেন তিনি, কিন্তু কয়েকদিন পর পর এক একটা ঝামেলা করে সে বাপের বাড়ি চলে আসে। কিসের এত আত্ম অহমিকা তার, কিসের এত দেমাক? কি আছে তার বাপের? অমন বর ঘর পেয়েছে কপাল করে, সেসব আঁকড়ে ধরে সুন্দর করে সংসার করবে তা না। কিসের বলে ঘন ঘন বাপের বাড়িতে চলে আসে সে। বাপ একদিন কামাই, 10 দিন বসে থাকে, দোকানে বেচা কেনা নেই। ছোট ভাইটা এখনো পড়াশোনা করছে, কে তার
অসুখ বিসুখের চিকিৎসার খরচ দেবে, কেনই বা দেবে? যে অমন ছেলের ঘর করতে পারে না, তার হাতে চাঁদ এনে দিলেও সে তার মূল্য দিতে পারবে না। যতবার তিথি তার সামনে আসছে ততবারই তিনি বকাবকি করছেন। অন্যবার শাশুড়ির বাড়ি থেকে আসার পর বাপের সাথে মিলে ওনাকে জব্দ করলেও এবার তিথির কোনো সাড়া শব্দ নেই। ছেলের জন্য কাঁদছে কিন্তু ছেলের খোঁজ নিতে পারছে না। তাকে ফোনে ব্লক করে রেখেছে আজলান শেখ, এমনকি বাড়ির সব নাম্বার। সে জানিয়েছে এখানে না খেয়ে পড়ে থাকবে, তবুও শ্বশুর বাড়িতে সে যাবে না। মায়ের মন তাই, মেয়ে না খেয়ে ঘরে শুয়ে থাকলে ওনার খারাপ লাগে। সংসার ভেঙেছে তাই দুঃখ হয়, বাচ্চার শোকে কাঁদছে তাই মায়া লাগে, নয়তো চুলের ঝুঁটি ধরে বের করে দিত ঘর থেকে। রাগে দুঃখে উনি কাঁদতে বসেন। কত সুখী হয়েছিল একটা নাতি হওয়ায়, ভেবেছিলেন এই বুঝি তার সব পাগলামি ছুটে যাবে। মেয়েরা মা হওয়ার পর অনেক বদলে যায়, সংযত হয়, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন এলো না। স্বামী সংসারের প্রতি হেয়ালি গেল না। এভাবে কি সংসার হয়? এই যে এখন কাঁদছে, খাচ্ছে না, কথা বলছে না, কাজ করতে গিয়ে হাত পা কাটছে, সবটাই বাচ্চাটার জন্য। নইলে স্বামী সংসারের জন্য তার অত মায়া নেই। বাচ্চাকে ফেলে এসেছে বলে এত কান্নাকাটি, নইলে আগের বারের মতো ওনার মুখে মুখে তর্ক করত আর বলতো, কেন যাব ওই বাড়িতে, কেন যাব ওই লোকের কাছে, আমি না গেলেই বাঁচি। ওনার বড্ড রাগ হয়, পেটে ধরেছেন তাই কঠোর হতে পারেন না, কিন্তু এভাবে যে সংসার হয় না তা উনি বুঝতে পারেন না। সংসার করতে অনেক ধৈর্য লাগে, অনেক সংযমী হতে হয়। স্বামী সংসারকে ভালোবাসতে হয়, আপন করতে হয়, সেটা ওনার মেয়ে করেনি। এখনো বাচ্চাটাকে পেয়ে গেলে সে স্বামী সংসারের দিকে ফিরেও তাকাবে না। অত বড় কলিজা তার আছে, বরঞ্চ ছেলেটা হওয়ার 1.5 বছরের মধ্যেই কোনো অভিযোগ আসেনি। কেন এটা নিয়েই উনি ভাবছিলেন এতদিন। এত সহজে সে শুধরানোর নয়। বিয়ের আগেও পাড়া প্রতিবেশীরা কত কথা বলেছে, বিয়ে হবে না, সংসার করতে পারবে না, ভালো ছেলে জুটবে না, শ্বশুরবাড়িতে ভাট জুটবে না। চেয়ারম্যান বাড়ির এক ভাগ্নের সাথে সেবার কত কথা রটে গেল। সেই ছেলে তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো। সেও কম না, বাপকে এসে আবদার করলো, আব্বা আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার ঘাড়ে বসে আর কতদিন খাবো, আমার পড়াশোনা ভালো লাগে না। ও বলেছে আমাদের বিয়ে হলে তোমার দোকানটা সারিয়ে দেবে, নতুন মাল তুলে দেবে, তুমি বাজারের সবচাইতে বড় সওদাগর হবে, তারপর ধীরে ধীরে ওর টাকা ওকে শোধ করে দেবে। কিন্তু ওই ছেলেটা ওকে বিয়ের আশ্বাস দিয়ে শেষমেশ কোথায় যেন পালিয়ে গেল। সেই থেকে বিয়ে করবে না বলে তিথি জেদ ধরলো। সবকটা বেটা মানুষ ভণ্ড বলে এমনভাবে বেঁকে বসলো। মালেকা বেগম কত কেঁদেছেন, শুধু বিয়ে দিতে পারবেন না ভেবে। শেষমেশ ওনার ভাইজির বিয়েতে আফতাব শেখ তিথিকে দেখে ওনার ছেলের জন্য পছন্দ করেন। পছন্দের প্রথম কারণ, তিথির কাছ থেকে উনি পানি চেয়েছিলেন, তিথি একেবারে শরবত এনে দিয়েছিল। দ্বিতীয় কারণ, হয়তো তিনি এমন মেয়ে খুঁজছিলেন মনে মনে, যেন লোকটা তার বহুদিনের পরিচিত। অমনভাবে ওনার সাথে গল্প স্বল্প জুড়ে দিয়েছিল তিথি। আল্লাহ মুখ তুলে চেয়েছিলেন, তাই আফতাব শেখ তিথিকে পুত্রবধূ করার সিদ্ধান্ত সেই বিয়ে বাড়িতেই পাকাপোক্ত করে নিয়েছিলেন। আজলান শেখও বিয়েতে এসেছিল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। বরযাত্রীদের সাথে এসেছিল, খেয়ে দিয়ে সোজা চলে গিয়েছে। প্রথম কারণ, সময়টা বর্ষাকাল হওয়ায় গ্রামের বাড়ির মাটি কর্দমাক্ত ছিল, পা ফেলতেও তার অস্বস্তি। দ্বিতীয়ত, সেখান থেকে কিছুটা দূরে গরুর গোয়াল দেখে ঘৃণা লাগছিল। তৃতীয়, খাবার পরিবেশনকারী গ্রাম্য ছেলেগুলো একে অপরকে বিশ্রী ভাষায় গালাগালি করছিল, যা শুনে
কেউ তেমন প্রতিক্রিয়া করেনি। চতুর্থ কারণ, টেবিলের ওপর যে সাদা কাপড়টা বিছানো হয়েছিল সেটাতে মাংসের ঝোলঝাল লেগেছিল। আশেপাশে মাছি উড়ছিল দু একটা, আর গ্লাসগুলোতে চর্বির তেল। পঞ্চম কারণটি একটু ভিন্ন। বহু কষ্টে আতিথেয়তা রক্ষা করার পর যখন সে তাড়াহুড়ো করছিল কোনো মতে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার, ঠিক সেই মুহূর্তেই আফতাব শেখ তাকে ডেকে একটা গোলাপি পোশাক পরা মেয়েকে দেখিয়ে বলল, ওকে দেখতে পারো। আধুনিকতার বাতাস গায়ে লাগেনি। তুমি যেমনটা চাইছো ঠিক তেমনটা। সহজ সরল, অত মারপ্যাচ মনে নেই। মনের কথা আমাকে খুলে বলে ফেলল। বুঝতে পেরেছো আজলান শেখ? মাটির দলা। তুমি যেমন আকার দেবে তেমনই হবে। রং নিয়ে নিশ্চয়ই তোমার সমস্যা নেই, কারণ তুমি ফর্সা, সুন্দরী। আধুনিকতার পছন্দ করো না। এবার নিশ্চয়ই বলবে না একেও আমার পছন্দ না। দেখো, আমি ওকে তখন থেকে লক্ষ্য করছি। এখানে এত এত সুদর্শন কুদর্শন বরপক্ষের ছেলেপেলে এসেছে, ও একবারেও ফিরে তাকালো না। আজলান শেখ দেখল মেয়েটা বরপক্ষের কাছ থেকে টাকা আদায় করার জন্য নাছোড়বান্দার মতো লেগে আছে। আঙ্গুল তুলে ঝাঁঝালো সুরে বলল, টাকা বাড়িয়ে না দিলে আজকে বউ পাবা না মনু। যাও, বসে বসে হাড্ডি চেবাও। আজলান বিরক্ত হয়ে সোজা বেরিয়ে এসেছিল। মেয়েটা শ্যামকালো হলেও চেহারা খারাপ না, কিন্তু খারাপ ছিল তার ড্রেস চেঞ্জ আর সাজগোজ। ননসেন্স। মেয়েকে ভালো করে বিয়ে দিতে গিয়ে ভোরে ভয়ে বুক কাঁপছিল মালেকা বেগমের। যদি নামি দামি আসবাবপত্র আর বৈরাতি চেয়ে বসে তাহলে তো হাতছাড়া হয়ে যাবে এমন পাত্র। অত টাকা তিনি কোথায় পাবেন? কিন্তু ভাগ্য সহায় হলো, বরপক্ষ কিছু চাইল না তেমন। মালেকা বেগমকে ওনার মা প্রায় সময় বলতেন, মেয়েদের সুন্দর হওয়ার চাইতে কপাল সুন্দর হওয়া বেশি দরকার। তিথিও যেন তেমনটাই হলো। পাড়াপড়শিরা অবাক হয়ে গেল এমন সম্বন্ধ আশায়। হাটে বাজারে সবাই বরপক্ষের লোকের কান ভারী করার চেষ্টা করলো, কিন্তু ছেলে আইনের লোক হওয়ায় সেই চেষ্টায় কেউ তেমন সফল হতে পারেনি। অমন ভালো ছেলে, যেমন পেশা তেমন দেখতে, বাড়িঘর ধন দৌলত, মায়ের এত সুখের কপাল দেখে মালেকা বেগম আর মফিজ সাহেব কতবার যে খোদা তালার দরবারে শুকরিয়া জানালেন তার হিসেব নেই। কিন্তু যার বিয়ে সে পুরোপুরি নির্বিকার, যেন সে কিছুদিনের মধ্যে বেড়াতে যাচ্ছে শ্বশুর বাড়িতে। স্বামীর প্রতি তার মায়া নেই, মুগ্ধতা নেই, সংসারের প্রতি কোনো টান নেই, দয়া নেই। যেন সংসারটা তার কাছে চড়ুই ভাতির মতো খেলা। স্বামী সংসারটা যেন তার নয়। এতদিন তো বলেই বসলো, আম্মা, তোমাদের জামাই আরেকটা বিয়ে করতে চাইলে বলবো করোগে। ওটাকে তুমি কাজের জায়গায় রেখো, এখানে না আনলে হবে। আমি ভালো বউ না হতে পারি, কিন্তু ভালো সতীন হব। মালেকা বেগম কপাল চাপড়াইতেই রেগেমেগে বলল, এই কথা কি এমনি এমনি বলছি আম্মা? আমার কোনো কাজ তার পছন্দ না তাই বলছি। আমার রান্না পছন্দ না, কাপড় ধোয়া পছন্দ না, হাঁটা পছন্দ না, খাওয়া পছন্দ না, সাজা পছন্দ না, কথা বলা পছন্দ না। তাই তো বললাম একটা পছন্দের বউ থাকুক তার, তখন দেখবে আমার সাথে খ্যাত খ্যাত করা বন্ধ করে দেবে। মালেকা বেগম ভীষণ ভয়ে ভয়ে ছিলেন। তাদের অগাধ টাকা পয়সা আছে, দিনে দিনে বউ দিয়ে ফেলার ক্ষমতা আছে। যদি ছেলেটাও এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসে, কিংবা আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আজকাল কত খবর কানে আসে এমন, বউকে না জানিয়ে বিয়ে করে নিচ্ছে।
এমনকি ছেলেপেলে অবধি হয়ে যাচ্ছে। সেখানে তিথি নিজেই বিয়ে করতে বলছে। যদি ওর কথা শুনে ওই চিন্তা মাথায় নেয় অন্যত্র সংসার পাতে, তখন কি হবে? বুদ্ধিশুদ্ধিওয়ালা চালাক চতুর সতীনের সাথে জামাই ভাগ করে নেওয়া কি চারটেখানে কথা? কিন্তু মেয়েটাকে সেটা কে বোঝাবে? কে বোঝাবে? পুরুষ মানুষের সামনে যা তা বলা যায় না। ওদের এত হেয়ালি সহ্য করার ক্ষমতা থাকে না। নেহাতই ছেলেটা ওর কোনো কথা পাত্তা দেয় না, নইলে কবেই সংসারটা ভেঙে যেত, কবেই তার গায়ে ডিভোর্সের তকমা লেগে যেত। কিন্তু তার মধ্যেই সুখবরটা কানে এলো। উনি মনে প্রাণে চাচ্ছিলেন কোলে একটা বাচ্চা কাচ্চা আসুক, তাহলে সংসারে মন বসবে, জামাইয়ের প্রতি মন ঘামবে। কিন্তু হলো কই? এবার চিরতরে বাড়ি চলে এলো, তাও বাচ্চাটাকে রেখে। পাশের বাড়ির হাসিবের জন্য বউ এনেছে, বছরখানেক হয়েছে। সে তিথিকে দেখতে এসেছিল কয়েকবার, আজও এলো দই চিড়া নিয়ে। তিথি কিছু খাচ্ছে না শুনে সে এনেছে তিথিকে খাওয়াতে। তিথির জন্য ভীষণ খারাপ লাগছে তার। হাত কেটেছে, পায়ের আঙ্গুল ফুলে ডুবডুবে হয়ে আছে, তার উপর মাথার ক্ষত, শুকানোর ঔষধ ফুরিয়ে গেছে, ক্ষতটা এখনো সেরে ওঠেনি। তার উপর চাচি যা ইচ্ছা তাই বলে বকছে। তিথির ঘরে তিথিকে দেখতে না পেয়ে সে এক ঘরে গেল। তিথির আঙ্গুলে কাপড় জড়িয়ে দিতে দিতে মালেকা বেগম চেঁচাচ্ছেন, বাচ্চাটার হায় লাগছে তোর উপর, মা হয়ে কেমনে তারে ফেলে আসছস তুই? কত বড় পাষাণ তুই! দেখ, সেজন্য তোর হাত কাটছে, পা ফাটছে, আর পায়ের আঙ্গুল ফুলছে। বাচ্চাটার হায় লেগে মরবি তুই। ওরকম দুধের শিশু রেখে কোনো মা একা একা বাপের বাড়ি চলে আসে? তিথি আঙ্গুলে পেঁচানো কাপড়টার দিকে এক নজর চেয়ে রইল। মালেকা বেগম বললেন, বাচ্চারে দুনিয়াতে না আনার জন্য কত কিছু করলি তুই। তোর মতো ব্যাক্কেল পেটে অমন সোনার ধান ধরছে, এটাই বেশি। তুই কোন আক্কেলে তারে ফেলে আইলি? অন্য সময় একা একা লাফাইতে লাফাইতে চলে আসতি, তখন কিছু বলিনি। এখন কোন সাহসে এলি? তিথি জবাব না দিয়ে পিঁড়ি ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো জবাব না পেয়ে মালেকা বেগম আরো ফুঁসে উঠে বললেন, কুত্তার পেটে ঘি সয় না, তোর পেটেও অমন সোনার চান ধরছে, সেটা তোর সয় নাই। বাচ্চাটার জন্য তোর একটুও মা হইতেছে না, কারণ তুই মা নামে কলঙ্ক। তিথি ঘরে এসে দরজা বন্ধ করতেই যাবে, ঠিক তখনই রুনা আটকে ফেলল। বলল, এগুলো নাও আপা, তোমার জন্য আনছি, খালি পেটে থাকা ভালো না। তিথি হাত বাড়িয়ে নিল, বলল, খিদে লাগলে খাবো ভাবি। রুনা বলল, তোমার বরের কাছে আমার মোবাইল থেকে ফোন দেওয়া যাবে? আমার নম্বর অচেনা, তাই ব্লক করবে না দিবা? তিথি কিছু সময় ভেবে বলল, দাও। রুনা তার ফোনটা বাড়িয়ে দিল। তিথি আজলানের নাম্বার তুলে ফোন দিল। যখন রিং পড়ছিল তখন বুকটা ধড়ফড় করছিল তিথির। মনে হচ্ছিল এক্ষুনি ডোডোর গলা শুনতে পাবে। তৃষ্ণার্ত বুকটা আরও তৃষ্ণার্তর হয়ে উঠল যেন। 1 2 3 4 5 6 এভাবে 7 বার ফোন দেওয়ার পরেও আজলান ফোন তুলল না। তিথি ফোনটা রুনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রিসিভ করছে না। রুনা বলল, এখন কি করবে আপা? তিথি বলল, দেখি কি করা যায়। চিরা দইটুকু খেয়ে নাও আপা, ভালো লাগবে। না খেয়ে থেকো না, ডাক্তারের কাছে যাবে না? তিথি বলল, যাব, আগে ডোডোর কোনো খবর পাই কিনা দেখি। তিথি বলল, আচ্ছা, ফোন দিলে আমাকে ডেকো। রুনা মাথা নেড়ে বলল, আচ্ছা।
রুনা চলে যেতেই তিথি তার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখার সময় ডোডোর দুটো ছোট ছোট শার্ট প্যান্ট পেল। আরামদায়ক বলে ডোডোকে অনেকবার পরানো হয়েছে। সেগুলো আসার সময় তার সাথে নিয়ে আসবে বলে সুটকেসে ভরে নিয়েছিল। কাপড়গুলো হাতে নিতেই জনসন বেবি পাউডারের খুশবুতে তার মনটা যেন ভরে গেল। নাকের কাছে নিয়ে শুকতেই মনে হলো এই তো ডোডোর গায়ের খুশবুটা। নাক চোখ চেপে খুশবুটা শুকতে শুকতে ঝরঝরে কেঁদে ফেলল তিথি। রাত 10টা কি 10:30 তিথির চোখ লেগে এসেছিল। একপাশে কাত হয়ে পড়ায় ধরফরিয়ে সোজা হয়ে বসতে গিয়ে পিঠে ভারী ব্যথার অনুভব হলো। তারপরেও সে চিৎকারটা অনুসরণ করে ঘর থেকে বের হলো। মালেকা বেগম তেড়ে এসে চুলের ঝুঁটি ধরে ফেলে দিয়ে বললেন, ওই বউটার ঘরেও আগুন লাগাই দিছস তুই? যা দেখ ওর কেমন করে মারতেছে হাসিব। তিথি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে উঠানে নামলো। হাসিব তার বউকে মেরেই চলেছে। তিথিকে দেখা মাত্র রুনা ছুটে এসে বলল, আপা ওকে একটু বলো ওটা তোমার বর ছিল। আমি কোনো পরপুরুষের সাথে কথা বলছিলাম না। তোমার বর ফোন দিচ্ছিল কিছুক্ষণ আগে। তোমার হাসিব ভাই রিসিভ করে পুরুষ কণ্ঠ শোনায় আমাকে মারতেছে সন্দেহ করে। তিথি হাঁ করে চেয়ে আছে তার দিকে। ঠোঁটার চোখের কোণায় রক্ত জমাট বেঁধে গেছে। হাসিবের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো সে। বলল, তোমার মাথা কি গেছে? নতুন বউকে সবার সামনে মারতেছো। হাসিব বেরিয়ে এসে বলল, জানে ফেরে ফেলবো ওকে। তিথি বলল, ওটা তোমার দুলাভাই ছিল। আমি ভাবির ফোন থেকে কল দিয়েছিলাম। না জেনে শুনে ভাবিকে এমন করে মারলে কেন? হাসিবের মা তেড়ে এসে বলল, জামাইয়ের ঘর ছেড়ে এসেছিস? 2 দিন হয়নি, এখন আমার ছেলের ঘর ভাঙতে নামছস তুই? অলক্ষী কোথাকার! ওর ফোন থেকে তোর বরকে ফোন দিছস কোন সাহসে, বেশরম মাইয়া? তিথি বলল, ফালতু কথা বলবে না চাচি। হাসিব ভাই ভাবিকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও। হাসিবের চোখে অপরাধবোধ দেখা দিলেও সে খ্যাপাটে চোখে চেয়েই রইল। রুনা কাঁদতে কাঁদতে বলল, সত্যিটা এবার মানছ তো? আমার কথা পুরোটা না শুনে আমার গায়ে হাত তুলছ। হাসিবের মা বলল, আর কান্দো না, ও ভুল বুঝে মারছে। কার মাথা গরম হইব না বউয়ের ফোনে পুরুষ মানুষ ফোন করলে? তিথি বলল, ওকে ডাক্তারের নিয়ে যাও চাচি। রুনা বলল, এত রাতে কিসের ডাক্তার? লাগবে না আমার ডাক্তার। কেঁদে কেঁদে ঘরে চলে গেল সে। তিথি হাসিবের উদ্দেশ্যে বলল, গায়ে হাত তোলা খুব বাহাদুরি না? একবার ভাবো না কার গায়ে হাত তুলছ। হাসিব চলে গেল গটগট পায়ে হেঁটে। তিথি তার ঘরে এসে চলে এলো। মালেকা বেগম বললেন, ওদের সংসারেও আগুন লাগিয়ে দিয়েছিস না হতচ্ছাড়ি? যেদিকে যাবি সেদিকেই আগুন লাগাবি তুই। বউটার কাছ থেকে কিছু শেখ। তোরে জামাই কোনোদিন মারে নাই, তারপরেও তুই ঢং ঢং করে চলে এসেছিস এখানে। মারলে তখন কি করতি? মফিজ সাহেব চুপ করে আছেন। অন্য সময় মেয়ের পক্ষে কথা বললেও এবার তিনি মেয়ের সিদ্ধান্তে বেশ ক্ষেপেছেন। অন্তত বাচ্চাটার কথা ভেবে ওর থেকে যাওয়া উচিত হয়নি। তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওড়নার আঁচল দিয়ে চোখ ঝাঁকল। মালেকা বেগম চেঁচিয়ে বললেন, যেভাবে পারিস সেভাবে বাচ্চাটার কাছে যা, নইলে নিয়ে আয়, নইলে তোর খাওয়া বন্ধ এই বাড়িতে। অনেক সহ্য করেছি তোর নকরানি। বাইরে বৃষ্টি পড়ছে। সবুজে ঘেরা বাংলোটার আশেপাশে বড় বড় অশ্বত্থ গাছ, মুচুকুন্দ চাপা ফুলের গাছ, দূরে কয়েকটা বেলি ফুলের গাছও আছে। ওই গন্ধটা জানালার ঠিকঠাক সহ্য করতে পারছে না। অপরদিকে বেলি ফুল তিথির ভীষণ প্রিয়। বেলি ফুলের তেল হোক বা সাবান কিংবা পারফিউম, এক কথায় তিথি বেলির পাগল। বিয়ের পর
তাকে সব সময় বেলি ফুল আনার কথা বলতো, কিন্তু আজলান কখনো আনেনি। ওই গন্ধটা এতটা অসহনীয় লাগে তার, এক কথায় বমি চলে আসে। সে নিতে পারে না গন্ধটা। এখনো হিমেল বাতাসের সাথে বেলির গন্ধে ভেসে আসছে। কি অসহ্য গন্ধ। ডোডো বাইরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে যখন ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন ঘুম থেকে উঠে তাকে এমনভাবে জাপটে ধরে ফেলল যেন বাবা আজ কোথাও গেলেই সে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। আজলান তাই আজ যায়নি। বৃষ্টি দেখে যদিও বাইরে যাওয়ার ইচ্ছে মরে গিয়েছিল, তার উপর ডোডোর এমন কান্না দেখে সে যাবে না বলে সিদ্ধান্ত পাকাপোক্ত করেছিল। শায়লা ডোডোর জন্য সাবুদানার পরিজ বানিয়েছে। আজলান চামচে করে ডোডোকে একটু একটু করে খাওয়াচ্ছে আর জানালা দিয়ে পাখি দেখাচ্ছে। বৃষ্টি ভেজা একটা কাক বসে আছে নারিকেল গাছের ডালে, সেটি গা ঝাড়ছে দেখে ডোডো হাসছে। আজলান তার গায়ে মুখ ঘষে আদর করে বলল, ওটা কি বাবা? ডোডো তার দুঠোঁট নাচিয়ে বলল, আম্মা। আজলান দেখল ছোট্ট কাকটার পাশে একটা বড় কাক এসে দাঁড়িয়েছে, ঠোঁটে একটা আঁশ জাতীয় খাবার। বাচ্চাকে সেটি যত্ন করে খাওয়াচ্ছে। আজলান আরেক চামচ পরিচ তুলে দিল তার সামনে। ডোডো খাওয়ার সময় নিজের গায়েও ফেলল, আজলানের গায়েও ফেলল। আজলান তাকে খাওয়ানোর চেষ্টায় চেঞ্জ করে দিল, তারপর নিজেও চেঞ্জ করে নিয়ে কোলে তুলে বলল, চলুন নিচে যাই, ওখানে একটা দাদু আছে। ডোডো উত্তেজিত হয়ে বলল, দাদা? আজলান বলল, হুম। নিচে নামার সময় ডোডো যা খেয়েছে সব বমি করে দিল। আজলানের বুক ভেসে গেল দুধ সাদা সাবুদায়। ডোডোর দিকে চোখ তুলে চাইতেই ডোডো ঠোঁট টানতে টানতে আচমকা চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান বলল, কিছু বলেছি আমি? বকিনি তো আইজান। ডোডো কাঁদতে লাগলো। শায়লা এসে কোলে নিয়ে নিল, বলল, আপনি চেঞ্জ করে নিন স্যার, আমি ওকে রাখছি। ডোডো কাঁদতে কাঁদতে আজলানের দিকে চেয়ে রইল। তাহেরা বেগম এসে বলল, বাবা কি বকেছে বাবুকে? আজলান যেতে যেতে বলল, এমনিই কাঁদছে, আমি এক্ষুনি আসছি। শায়লা কত চেষ্টা করলো ডোডোর কান্না থামানো, থামলো না। সে আরও একবার বমি করলো, পাতলা পায়খানা করলো। একবার নয়, 2-3 বার। ডোডো নরম হয়ে পড়লো। তারপর আজলান তা দেখে ভয় পেয়ে গেল। শায়লাকে বলল, এমন হওয়ার কোনো কারণ দেখছি না, কি খাইয়েছেন ওকে? শায়লা ভয় পেয়ে গেল। তাহেরা বেগম বললেন, আগে ডাক্তার তো ডাকো বাবা। আজলান দ্রুত ডাক্তারের দিকে নিয়ে এলো। ডাক্তার জিজ্ঞেস করলো, বাচ্চা কি খায়? আজলান বলল, ফর্মুলা আর আজ পরিচ খেয়েছে, মাঝে মধ্যে একটু সেদ্ধ নুডলস আর 2টো ভাত। ভাত খায়নি কাল, তাই আমি পরিচ বানাতে বলেছিলাম। ডাক্তার বলল, ফর্মুলা কতবার খাইয়েছেন কাল? শায়লা বলল, সন্ধ্যায় একবার বানিয়েছিলাম স্যার, সেটা রাতে খেয়ে ঘুমিয়েছে, আর কিছু খায়নি মধ্যরাতে। আজলান বলল, ফিডারে যা ছিল তা খেয়েছে। ডাক্তার বললেন, 2 ঘন্টার বেশি হলে সেগুলো ফেলে দিতে হবে। আর আপনারা বাসি ফর্মুলা খাইয়েছেন বাচ্চাটাকে, এখনো 1.5 বছর চলছে, তাকে ফর্মুলা খাওয়ানোর কি দরকার? বাচ্চার মাকে আপনি। শায়লা সোজা দাঁড়িয়ে রইল। আজলান বলে উঠল, নো শিটার, বাচ্চার মা নেই, ওটা স্কিপ করে বাকি কথা বলুন ডক্টর। ডাক্তার ক্ষণকাল চেয়ে থাকলেন, তারপর বললেন, আমি ওষুধ দিচ্ছি, তার পেটে গ্যাসও হয়েছে, বুকে কফ আছে মনে হচ্ছে। ঠান্ডা পানিতে গোসল করাবেন না, পানি গরম করে ঠান্ডা হয়ে গেলে
সেটা দিয়ে গোসল করাবেন। পানিটা বেশি ঠান্ডা হবে না, আবার গরমও থাকবে না। 2 ঘন্টা পর পর ফিডার পরিষ্কার করবেন। আজলান ডোডোকে বুকে জড়িয়ে ধরে বলল, আবার যদি বমি হয়, আমি ওষুধ দিচ্ছি, সেগুলো লিখে দিচ্ছি, ওগুলো নিয়ে আসুন। ওষুধ খাইয়ে দেওয়ার পর ডোডো ঘুমিয়ে গেল। এই বাড়িতে প্রচুর মশা, মশার কয়েল জ্বালানো বারণ। আজলান তাই একটা মশার ব্যাট কিনে এনেছে, সাথে ডোডোর জন্য মশারি। একটা দোলনাও কিনে এনেছেন, সেখানেও বসে বসে খেলতেও পারবে, ঘুমাতেও পারবে। দোলনার মাঝেও মশারি ফিট করা আছে। দোলনায় শুইয়ে দিয়ে দোলনার কাছে অনেকক্ষণ বসে রইল। তাহেরা বেগম এসে বলল, ঘুমিয়েছে? জি। আসলে বেচারি শায়লা নিজেও বুঝতে পারেনি। শায়লার নাম শোনা মাত্রই আজলানের জল শক্ত হয়ে এলো। শায়লার কাছে গটগট পায়ে হেঁটে গিয়ে বলল, আপনি ওটা সন্ধ্যায় বানিয়েছেন, আমাকে বলেননি কেন? আমি ভেবেছিলাম রাতে বানিয়েছেন। শায়লা বলল, সরি স্যার, আর হবে না এমনটা। আজলান বলল, হবে না মাই ফুড, আপনার মন কোথায় থাকে? এটা বাচ্চার ভালো মন্দ না বুঝে রোবটের মতো কাজ করে গেলে আপনার আর রাখা হবে না। দরকার পড়লে চাকরি ছেড়ে বসে থাকবো আমি। ননসেন্স। শায়লা শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তাহেরা বেগম এসে বললেন, মানুষ মাত্রই ভুল আজলান, তুমি তোমার বোনকে নিয়ে এসো, পারলে সে তার ভাইপোকে ভালো মন্দ দেখভাল করবে। আজলান বরাবরের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে উত্তর দিল, আইজানের জন্য আমি একাই যথেষ্ট। তাহেরা বেগম বললেন, না, একা যথেষ্ট না, শায়লা তোমাকে সাহায্য করছে, আমিও করছি, তারপরেও তোমাকে বেগ পেতে হচ্ছে। বাচ্চাকেও একা মানুষ করতে পারে না। আজলান চলে গেল। ডোডো ঘুম থেকে উঠে চেঁচিয়ে উঠছিল। কাউকে না দেখে আজলান ওয়াশরুমে কাপড় চোপড়গুলো ধুচ্ছিল। ডোডোর কান্না শুনে সে ছুটে এলো। আজ ডোডোকে শায়লার হাতে ছাড়েনি সে। ছুটে এসে ডোডোকে কোলে তুলে নিয়ে আলতো করে গালে আদর করে দিয়ে বলল, গুড ইভিনিং বাবা। ডোডো মুখ দিয়ে অসুস্থ রোগীদের মতো শব্দ করল। আজলান বলল, আমরা কাল ঘুরতে যাব, আপনাকে সুস্থ হতে হবে। ডোডো তার দিকে পিট পিট করে চেয়ে থাকলো। আজলান ভুরু উঁচিয়ে বলল, কি? ডোডো বলল, হ্যাঁ মা। আজলান তাকে বিছানায় শুইয়ে দিয়ে হাত দুটোর তালুতে চুমু দিয়ে বলল, আব্বা ডাকুন। ডোডো বলল, বেবে। আজলান হেসে আবারও কয়েকবার আদর দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ডু ইউ মিস ইয়োর মম আইজান? আই নো শি ইজ ইয়োর লাভলি মম। ইউ লাভ হার so much, but she is my stupid wife. I also know that she loves you too, but it's true she hates your father. She hates me more than she loves you. That's why hate finally in Aijan. Hate is more powerful than love. You have to আন্ডারস্ট্যান্ড আইজান। ঘৃণার ভালোবাসায় হয় না। তুমি তোমার মায়ের সাথে ভালো থাকার চেষ্টা করেছি, কিন্তু অসফল হয়েছি। আই সেড মিজারেবলি অ্যাট দিস পয়েন্ট। আই এম এ ফেইড হাজব্যান্ড, বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি এ ফেইড ফাদার। ডোডো তার গলা জড়িয়ে ধরে নরম গালটা বাবার গালের সাথে লাগিয়ে রেখে বলল, আম্মা আম্মা, বাব্বা। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।